আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে এসএসসি 2021 সালের পরীক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতের অ্যাসাইনমেন্ট নিয়ে একটু আলোচনা করতে চাই। সেই ক্ষেত্রে তোমরা যদি দেখো যে উচ্চতর গণিতের প্রথম যে অ্যাসাইনমেন্টটি, এই অ্যাসাইনমেন্টে টোটাল 4টি যে প্রশ্ন আছে, এই 4টি প্রশ্নে তোমরা মূল্যায়ন নির্দেশনা অর্থাৎ রুব্রিক্স যদি একটু দেখো, এই মূল্যায়ন নির্দেশনাটি তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে এবং সেই অনুযায়ী যদি তোমরা প্রতিটি প্রশ্নের উত্তর সঠিকভাবে যদি তোমরা অ্যাসাইনমেন্টে লেখো, তাহলে তোমরা যে অ্যাসাইনমেন্টে 14 মার্কস আছে, এই 14 মার্কস তোমরা পেয়ে যাবে। আমি কিন্তু তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে 11.3 অনুশীলনের থেকে আমি বেসিক একটি ক্লাস তোমাদের আপলোড করেছিলাম, যে আমরা দুইটি বিন্দুগামী সরলরেখার ঢাল কীভাবে নির্ণয় করব, বা দুইটি বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করার ক্ষেত্রে যে আমাদের চারটি শর্ত থাকবে। দুইটি বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করার পর আমাদের এম এর মান যদি ধনাত্মক হয়, সেই ক্ষেত্রে আমরা সূক্ষ্মকোণ পাবো। এম এর মান যদি ঋণাত্মক হয়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু স্থূলকোণ পাবো। এগুলো নিয়ে কিন্তু আমি ইন ডিটেলসে তোমাদের একটি ক্লাসে আপলোড করেছিলাম, এবং তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা যদি একটু দেখো, অ্যাসাইনমেন্টের প্রথম যে প্রশ্নটি ছিল, এই প্রশ্নটির সমাধান দেওয়ার চেষ্টা করেছি। অর্থাৎ প্রথম যে প্রশ্নটি ছিল, তোমাদের অ্যাসাইনমেন্টে যে একটি চিত্র দেওয়া ছিল, দুইটি পরস্পরচ্ছেদী লম্ব সরলরেখা দিয়ে, দেখবে এখানে একটি চিত্র পঞ্চভুজ, যে পঞ্চভুজটি কি ধরনের পঞ্চভুজ, সুষম পঞ্চভুজ কিনা এগুলো কিছুই উল্লেখ করে নাই। চিত্রের নিচে শুধুমাত্র দেখবা যে বিন্দুগুলো দিয়ে তোমাদের এই বিন্দুর সমন্বয়ে আমাদের যে অ্যাসাইনমেন্টের 4টি প্রশ্ন ক, খ, গ, ঘ, এই 4টি প্রশ্নের টোটালি যে 14 মার্কস থাকবে, এই 14 মার্কস এর আনসার করার ক্ষেত্রে নির্দেশনা দেওয়া আছে। এবং আমি কিন্তু সাইডে লিখেছি, দেখো, মূল্যায়ন নির্দেশনা বা রুব্রিক্স, যে বিষয়টি কিন্তু আমরা অনেক শিক্ষার্থীরাই অর্থাৎ অ্যাসাইনমেন্টের সঠিক আনসার করছি, কিন্তু কতটুকু লিখব এবং 4 মার্কসের জন্য আমাদের কোন কোন অংশ লেখার ক্ষেত্রে আমরা 4-এ 4 পাবো। আমরা অ্যাসাইনমেন্ট সুন্দরভাবে নির্দেশনা অনুযায়ী হয়তো A4 সাইজের পেজ দিয়ে আমরা সুন্দরভাবে আনসারগুলো করব, কিন্তু আমাদের এই যে মান বন্টন বা মূল্যায়ন নির্দেশনা, শিক্ষক মণ্ডলী আমরা যারা আছি বা সারা বাংলাদেশের প্রাতিষ্ঠানিক শিক্ষক মণ্ডলী, তাদের জন্য এই মূল্যায়ন নির্দেশনা বা রুব্রিক্স খুবই ইম্পর্টেন্ট। কারণ তোমরা যখন এই প্রশ্নগুলোর উত্তর তৈরি করবে, তখন আমাদের ক নং যে প্রশ্নটি ছিল, যে দুইটি বিন্দু দেওয়া ছিল, এই দুইটি বিন্দুর প্রথমে ঢাল নির্ণয় করতে বলা হয়েছে, এবং ঢাল সঠিকভাবে নির্ণয় যদি করতে পারো, এম এর মান যদি সঠিকভাবে তোমরা ফাইন্ড আউট করতে পারো, অ্যাসাইনমেন্টে সুন্দরভাবে যদি লিখতে পারো, সেই ক্ষেত্রে তোমাদের 1 মার্কস আমরা দিয়ে থাকবো, বা আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষক মণ্ডলী যারা আছি তারা সুন্দরভাবে কিন্তু মূল্যায়ন করে আমরা খাতায় মান তোমাদের প্রাপ্ত মার্কস দিয়ে দিব। এরপর লেখা আছে, দেখো, কোণের মান কিভাবে নির্ণয় করা হবে। অর্থাৎ আমরা প্রথম অংশে দুইটি বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করার পর আমরা এম এর মান যদি পজিটিভ মান পাই, সেই ক্ষেত্রে অবশ্যই সূক্ষ্ম কোণ পাবো আমরা, যে থিটার মান। এম এর মান যদি নেগেটিভ হয়, অবশ্যই আমরা এটা স্থূলকোণ পাবো।
এম এর মান যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ এম এর মান যদি অসংজ্ঞায়িত হয়, তাহলে অবশ্যই এম এর মান তো ডিগ্রি হবে না। এম এর মান যদি আমাদের অসংজ্ঞায়িত হয়, অর্থাৎ ওয়াই এর স্থানাঙ্ক এবং এক্স এর স্থানাঙ্কের আমরা মানগুলো বসিয়ে যদি কোনো কারণে x1 সমান x2 সমান হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের ঢাল কিন্তু আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল হবে, আমরা ঢাল নির্ণয় করতে পারবো না, অসংজ্ঞায়িত হয়ে যাবে। আবার আমরা যদি দেখি যে এম এর মান যদি আমরা শূন্য পাই, অর্থাৎ ওয়াই এর স্থানাঙ্কের যে পরিবর্তন, এই ওয়াই এর স্থানাঙ্কের পরিবর্তনে অর্থাৎ y1 সমান y2 যদি একই মান হয়, দুইটি বিন্দুর যদি কোটি একই থাকে, তাহলে কিন্তু আমরা ঢাল এখানে শূন্য পাবো। সেই ক্ষেত্রে আমরা এখানে কিভাবে আমরা এই ট্যান থিটার মান আমরা পাবো, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তোমরা অনেকেই এই মুহূর্তে এই ক্লাসটিতে সংযুক্ত আছো, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি দেখতে পাচ্ছি অনেকে এই ক্লাসটিতে ভালোভাবে সংযুক্ত হয়ে বোঝার চেষ্টা করছো। সারা বাংলাদেশে অ্যাসাইনমেন্ট নিয়ে তোমরা যে শিক্ষার্থীরা আছো, তোমরা অনেক টেনশন করছো কীভাবে তোমরা এগুলো উত্তর করবে, কীভাবে উত্তর লিখবে, সেগুলো নিয়ে তোমাদের অনেক জল্পনা কল্পনা। কিন্তু আমি বলবো যে তোমাদের উচিত হবে যে তোমাদের যে অ্যাসাইনমেন্টে যে প্রশ্ন যেভাবে দেওয়া আছে, যে নির্দেশনা দেওয়া আছে, এই নির্দেশনা অনুসারে কিন্তু তোমরা আনসারগুলো তৈরি করবে। যেমন এখানে তোমরা দেখো যে 5টি শীর্ষবিন্দু দেওয়া আছে আমাদের সমতল XY সমতল পৃষ্ঠে, এবং আমরা দেখতে পাচ্ছি 5টি বিন্দুই কিন্তু দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ কোয়াড্রান্টে কিন্তু এগুলো দেওয়া আছে। তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো, এবং নিচে কিন্তু চিত্রের নিচে কিন্তু বলা হয়েছে যে আমাদের যে 5টি এখানে শীর্ষবিন্দু দেওয়া ছিল, এই 5টি শীর্ষবিন্দু দিয়ে কিন্তু চিত্র আঁকা হয়েছে। বাট আমরা ক নং প্রশ্নে যদি দেখতে চাই, ক নং প্রশ্নে যে দুইটি বিন্দু দেওয়া আছে, এই দুইটি বিন্দুর সমন্বয়ে আমরা কিভাবে এই সরলরেখার ঢাল নির্ণয় করব, আমি এটার সাথে একটু মেল করে চেষ্টা করেছি যে অনুশীলন 11.3-এ একের যে 4টি গাণিতিক প্রবলেম ছিল, সেই গাণিতিক প্রবলেমে আমি ক এবং খ তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে ইন ডিটেলসে দেখো আলোচনা করেছি বা আপলোড করেছি ভিডিওটি। আজকে আমি চেষ্টা করব যে এই 4টি গাণিতিক প্রবলেমের মধ্যে প্রথম এবং দ্বিতীয় যে গাণিতিক প্রবলেম, এই একের খ নং যে প্রশ্নটি আছে, দেখো একের খ নং প্রশ্নটির সমাধান তোমরা কীভাবে লিখবে। আমি কিন্তু সরাসরি অ্যাসাইনমেন্টে যেতে চাচ্ছি না, আমরা স্বাভাবিকভাবে যে ধরনের ম্যাথগুলো কমপ্লিট করে থাকি, আমরা আমাদের খাতায় নোট করে থাকি প্রত্যেকটা অনুশীলনের, জাস্ট তোমরা ওভাবেই সুন্দরভাবে অ্যাসাইনমেন্টগুলো তৈরি করবে। এবং অ্যাসাইনমেন্ট তৈরি করার ক্ষেত্রে তোমাদের যে মূল্যায়ন নির্দেশনা আছে, রুব্রিক্স যেটা আমরা বলি, মূল্যায়ন নির্দেশনা, অর্থাৎ কিভাবে আমরা মূল্যায়ন করব, তোমরা কখনো চিন্তা করবে না যে ঢাল নির্ণয়ের জন্য 1 মার্কস, আবার কোণের মান নির্ণয় করার জন্য 2 মার্কস। এটি কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। এখানে আমাদের মূলত দুইটি বিন্দু দেয়া আছে, এই দুইটি বিন্দু এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ, কত মানে ডিগ্রি তৈরি করেছে, অর্থাৎ কোণের মান কত, আমাদের সেটা পরিপূর্ণভাবে নির্ণয় করতে পারলে টোটালি আমরা কিন্তু তোমাদের 2 মার্কস দিয়ে থাকবো। তবে প্রথম পর্যায়ে আমরা যে কাজটি করব, যেমন 11.3-এর আমি খ নং যে প্রশ্নটি তোমাদের সলভ করে দিয়েছি, দেখো খ নং প্রশ্নে দেখো এ এবং বি দুইটি বিন্দু দেওয়া আছে। নিঃসন্দেহে তোমরা বুঝতে পারছো এ বিন্দুটি ফার্স্ট কোয়াড্রান্টে আছে, আর বি বিন্দুটি দেখো এখানে থার্ড কোয়াড্রান্টে আছে। তাহলে প্রথমে আমরা লিখে নিব, দেওয়া আছে বা তোমরা অ্যাসাইনমেন্টে লিখে নিবে যে চিত্র থেকে পাই, চিত্র থেকে আমাদের এ বিন্দু যে প্রদত্ত দুইটি বিন্দু, আমরা প্রদত্ত দুইটি বিন্দু এখানে উল্লেখ করে নিব, নিয়ে অবশ্যই আমরা সূত্রটি কিন্তু রিপ্রেজেন্ট করব। কারণ তোমরা জানো 11.3 অনুশীলনীতে প্রত্যেকটি গাণিতিক প্রবলেম সমাধান করার পূর্বে উদাহরণে কিছু ম্যাথ দেওয়া আছে। এই উদাহরণের ম্যাথগুলো তোমরা কিন্তু ইন ডিটেলসে দেখে কিন্তু তোমরা অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করার চেষ্টা করবে। কারণ তোমরা বিভিন্ন চ্যানেল, বিভিন্ন তোমরা মিডিয়ায় হয়তো এই ম্যাথগুলো সলিউশন হয়তো পেয়ে থাকবে, বাট আমাদের শিক্ষক মণ্ডলীদের তোমাদের প্রতি আমাদের অনুরোধ যে তোমরা অলওয়েজ মেন বই, বোর্ড কর্তৃক নির্ধারিত যে বই, এই বইয়ের যে আমাদের মূল্যায়ন কৌশল বা আমাদের এখানে পাঠ উপস্থাপন বলো কিনা, বা আমরা যে এই অ্যাসাইনমেন্ট থেকে তোমাদের কী ধরনের শিখন ফল আদায় করতে পারছে, বা একটি অ্যাসাইনমেন্টে একটি প্রশ্নের মাধ্যমে একটা অধ্যায়ের ইন ডিটেলসে তোমরা কতটুকু জানো, বা তোমাদের একদম বেসিক বিষয়গুলো কিন্তু আমরা
তুলে আনার জন্য বা তোমাদের ভিতর থেকে তোমরা প্রত্যেকেরটা না দেখে তোমরা কতটুকু পারো সুন্দরভাবে লিখতে পারো, সেটাই কিন্তু আমাদের অ্যাসেসমেন্টের একটি ব্যাপার থাকে। যার কারণে আমরা অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে মেন বই আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে অনুসরণ করেই কিন্তু নির্দেশনা দিব আমাদের শিক্ষার্থীদের কাছে। অনুরূপভাবে আজকের এই লাইভ সেশনে তোমরা যারা সংযুক্ত হয়েছো তাদের বলবো যে এখানে প্রথমে তোমরা যে কাজ করবে, যে দেওয়া আছে লিখে প্রদত্ত বিন্দুদ্বয় আমাদের চিত্র থেকে হোক বা উদ্দীপক থেকে হোক আমরা লিখে নিব। এরপরে কিন্তু আমরা সূত্রটি লিখব, যে আমরা জানি এখানে এক্স সাব ওয়ান ওয়াই সাব ওয়ান আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান বলে থাকি, এটা কিন্তু সাফিক্স। সো আমরা এটা একটা সূত্র, এ বিন্দুর স্থানাঙ্ক বি বিন্দুর স্থানাঙ্ক বিন্দুদ্বয়গামী সরলরেখার ঢাল যেটাকে স্লোপ বলা হবে এম, এই এম সমান আমরা কিন্তু এটা লিখব যে ওয়াইয়ের স্থানাঙ্কের পরিবর্তন বা এক্সের স্থানাঙ্কের পরিবর্তন আমরা লিখব। এই সূত্রটি কিন্তু আমরা সুন্দরভাবে লিখে নিব। এরপরে আমরা ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, বা তোমরা অনেকে যদি এটি মনে করো যে স্যার আমরা যদি সূত্রটি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু তোমরা চেঞ্জ করে নিবে, অর্থাৎ লবে মাইনাস কম নিচ্ছ হরে মাইনাস কম নিয়ে এভাবে লিখতে পারবে। বাট মনে রাখতে হবে যে আমাদের দুইটি বিন্দুর স্থানাঙ্কের ক্ষেত্রে এ বি যদি বলা হয় তাহলে বি বিন্দুর স্থানাঙ্কের আমাদের পার্থক্য থেকে এ বিন্দুর স্থানাঙ্ক আমরা পার্থক্য অ্যাকচুয়ালি নির্দেশ দিব তোমাদের। সেই ক্ষেত্রে দেখো এখানে আমরা মাইনাস কম নিলে এটাও লেখা যায়, কিন্তু তোমরা এই অংশটি লিখবে না, তোমরা মূলত লিখবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। এরপরে আমাদের যে দুইটি বিন্দু থাকবে এখানে এ বি দিয়ে আছে, পি কিউ থাকতে পারে, তাহলে এ বি রেখার ঢাল, অর্থাৎ আমরা এখন ওয়াই টু বলতে দেখো এখানে কি পাচ্ছে বলো তো মাইনাস ওয়ান, আর ওয়াই ওয়ান বলতে আমরা কি পাচ্ছি দেখো তো এখানে 5 পাচ্ছি। এক্স টু বলতে বি বিন্দুর ভুজ এখানে মাইনাস ওয়ান, আর এক্স ওয়ান বলতে আমরা এ বিন্দুর ভুজ দেখো মাইনাস 3, অর্থাৎ সূত্র অনুসারে আমরা এখানে বসিয়ে 3/2 আমরা বসিয়েছি। তোমরা হয়তো চিন্তা করতে পারো যে স্যার আমাদের তো এম এর মান হয়তো নেগেটিভও আসতে পারে, বা আমাদের শূন্য আসতে পারে, বা অসংজ্ঞায়িত আসতে পারে, বা ফিক্সড একটি মান আসতে পারে, 1 আসতে পারে, অর্থাৎ ট্যান আমাদের যে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি যে মান সমূহ আছে ট্যানের 1, অর্থাৎ এখানে এম এর মান যদি 1 হয় তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছো যে ট্যান থিটা সমান তো আমরা জানি এম, তাহলে এম এর মান 1 হলে আমরা ট্যান 45 ডিগ্রি আমরা লিখে নিব। কিন্তু যদি এই টাইপের কোনো মান আসে 3/2 টাইপের কোনো মান আসে তাহলে আমরা কিভাবে এখানে নির্ণয় করব একটু লক্ষ্য করো। আমরা এম এর মান পেয়েছি 3/2 পেলাম, খ নং প্রশ্নের আনসার যদি তোমাদের সমাধান করে দিই। এখন আমাদের প্রশ্নে যদি যেভাবে নির্দেশনা দেয়া থাকবে যে দুইটি বিন্দু আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি ধরনের কোণ তৈরি করেছে সেই কোণের মান নির্ণয় করতে বলা হয়েছে, বাট আমাদের মূল্যায়ন নির্দেশনায় ছিল প্রথমে আমাদের ঢাল নির্ণয় করতে হবে, অর্থাৎ এম এর মান আমরা সুন্দরভাবে যদি নির্ণয় করতে পারি তাহলে আমরা কিন্তু 1 মার্কস পেয়ে যাব, বা তোমাদের মূল্যায়ন করা হবে তোমাদের অ্যাসাইনমেন্টে আমরা 1 মার্কস কিন্তু দিব এম এর মান নির্ণয় করতে পারলে। এরপরে কোণের মান আমরা কীভাবে নির্ণয় করব, কোণের মান নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু আমাদের লিখতে হবে যে ধরি এক্স অক্ষের অর্থাৎ এ বি সরলরেখা বা পি কিউ সরলরেখা বা এম এন সরলরেখা যে সরলরেখায় হোক না কেন, তখন কিন্তু আমরা লিখব ধরি এ ও বি বিন্দুগামী সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মানকে আমরা কি বলবো বলতো, আমরা ঢাল বলে থাকি। তাহলে এখানে দেখো ট্যান থিটা সমান এম, তাহলে এই যে ট্যান থিটা সমান 3/2 বসালাম, এখান থেকে আমি মান পেয়েছি 3/2। তোমরা এখানে যদি 1 পাও তাহলে এখানে 1 বসিয়ে খুব সহজেই কিন্তু আনসার করে দিতে পারবে। তোমরা অনেকেই হয়তো চিন্তা করতে পারো যে স্যার আমাদের এম এর মানটি হয়তো যে নির্দিষ্ট মান আছে সেই মানের সাপেক্ষে যদি অন্য কোনো মান আসে তাতে কোনো সমস্যা নেই। যেমন আমাদের 11.3 অনুশীলনীতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে খ নং প্রশ্নটির উত্তর তৈরি করার সময় দেখতে পেলাম যে এম এর মান 3/2 এসেছে। তাহলে এম এর মান যদি 3/2 আসে তাহলে আমরা ট্যান ইনভার্স এখানে যখন থিটার মান নির্ণয় করব তখন আমাদের রিসিপ্রোকাল যে মান আসবে ট্যানের, সেই ক্ষেত্রে আমরা দেখব যে ট্যান ইনভার্সের মান আমরা কীভাবে নির্ণয় করব। তোমরা প্রথমে ক্যালকুলেটারে তোমরা শিফট টিপে নিবে, শিফট টিপে নিয়ে তোমরা ট্যান দিবে, তাহলে দেখো ট্যান ইনভার্স পাবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দাও, দিয়ে তোমরা এখানে যে কাজটি করবে 3 ডিভাইডেড বাই
টু দাও, দিয়ে তোমরা এরপরে ব্র্যাকেট ক্লোজ করো, তারপরে দেখো কত মান পাচ্ছ, এখানে পাচ্ছ 56.30। তোমরা এখানে ট্যান ইনভার্স লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 3, এরপর ডিভাইডেড বাই 2 দাও, দিয়ে তোমরা ব্র্যাকেট ক্লোজ করলে দেখো 56.3099 পাচ্ছ। তাহলে থিটার মান কিন্তু তোমরা পাচ্ছ 56.310। আমি তোমাদের এই মেন বইয়ের এই 4টি গাণিতিক প্রবলেম সমাধান যদি করে দিই, তোমরা অবশ্যই বুঝতে পারছো এই 4টি গাণিতিক প্রবলেম সমাধানের ক্ষেত্রেই তোমাদের যে অ্যাসাইনমেন্টের ক নং প্রশ্নটি আছে, ক নং প্রশ্নটির উত্তর কিন্তু পেয়ে যাবে। বাট তোমরা কিভাবে লিখবে, তোমাদের লেখার কৌশলটি কি, তোমাদের মেন বইয়ে শুধুমাত্র ঢাল নির্ণয় করতে বলা হয়েছে, কিন্তু আমাদের যে দুইটি বিন্দুগামী সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি ধরনের অ্যাঙ্গেল তৈরি করেছে সেটি কিন্তু তোমাদের মেন বই নাই। এই যে অ্যাঙ্গেল জানার জন্য আমরা এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে ত্রিকোণমিতির কোণ নির্ণয় করার ক্ষেত্রে আমরা কীভাবে নির্ণয় করতে পারি এগুলো কিন্তু উঠে আসবে, তোমরা এগুলো মনে রাখবে। যদি এখানে এম এর মান যদি এখানে -1 হতো, সেটা নিয়েও তোমাদের আমি ইতিপূর্বে তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা যদি ক্লাসটি দেখো সেখানে কিন্তু বুঝতে পারবে। আমি ক এবং খ নং প্রশ্নের আনসার তোমাদের কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমি চেষ্টা করব গ এবং ঘ এই দুইটি প্রশ্নের আনসার তোমাদের আমি দেওয়ার চেষ্টা করব। দেখো, তোমাদের অলওয়েজ মনে রাখতে হবে অ্যাসাইনমেন্ট এমন একটি আমাদের অর্পিত তোমাদের প্রতি যে আমাদের কাজ, এই কাজটি তোমরা কতটুকু পারো, তোমাদের বেসিক কতটুকু, এটাই কিন্তু তোমাদের সামনে আমরা দিয়ে দিই যাতে তোমরা সুন্দরভাবে কিভাবে আনসারগুলো লিখতে পারো। এখন আসো, আমি এখানে গ নং প্রশ্নটির সমাধান যদি একটু দিতে চাই। গ নং প্রশ্নটি দেখো, আমি এখন যে গ নং প্রশ্ন আছে, গ নং প্রশ্ন আছে এ বিন্দুর স্থানাঙ্ক দেখো টি, আর টি আছে, আর এখানে বি বিন্দুর স্থানাঙ্ক দেখো আমরা দেখতে পাচ্ছি টি স্কোয়ার কমা দেখো টি। তাহলে সর্বপ্রথমে আমরা সুন্দরভাবে লিখব যে প্রদত্ত দেওয়া আছে প্রদত্ত বিন্দুদ্বয়, অথবা তোমাদের অ্যাসাইনমেন্ট অনুসারে লিখবা যে দেওয়া আছে বা চিত্র থেকে পাই বা চিত্র থেকে প্রদত্ত বিন্দুদ্বয় আমরা পেলাম। অবশ্যই এই সূত্রটি আমরা লিখব, খুব মনোযোগ সহকারে তোমরা দেখবে এই সূত্রটি কিন্তু আমাদের অবশ্যই লিখতে হবে। এখন আসো দেখো, আমি তোমাদের সাইডে লিখেছি দেখো যে মূল্যায়ন নির্দেশনা, এই মূল্যায়ন নির্দেশনাটা নিয়েই মূলত আমাদের আজকের এই ক্লাসটি। তোমাদের মনে রাখতে হবে যে তোমরা অ্যাসাইনমেন্ট প্রচুর পরিমাণ করছো, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সাইটে তোমরা পেয়ে থাকছো যে কিভাবে তোমরা লিখবে। লেখার পর আমরা কিভাবে মূল্যায়ন করব বা তোমাদের কিভাবে আমরা খাতাটা বা অ্যাসাইনমেন্টের খাতাটা আমরা জাজমেন্ট করব বা মূল্যায়ন করব, সেটাই কিন্তু এখানে রুব্রিক্স যেটা আছে। আমি ক নং প্রশ্নটির উত্তর করার ক্ষেত্রে আমি দেখো এখন তোমাদের গ নং প্রশ্নটি যদি আমি আনসার করার চেষ্টা করি, তাহলে লক্ষ্য করো, তাহলে এখন লিখবো আমরা জানি যে এ x1 y1 এবং বি x2 y2 বিন্দুগামী সরলরেখার ঢাল m। তাহলে y এর স্থানাঙ্কের পরিবর্তন বা x এর স্থানাঙ্কের পরিবর্তন লিখে আমরা y এর স্থানাঙ্কের পরিবর্তন এখানে দেখতে পাচ্ছি যে এই যে বি বিন্দু আর এ বিন্দু আমরা বলেছি যে y1 মাইনাস y2 লিখলেও সমস্যা নেই, তবে সূত্রে কিন্তু y2 মাইনাস y1 দেওয়া আছে। এখন আমরা ঢাল কীভাবে নির্ণয় করব দেখি এখন। তাহলে y2 বলতে এখানে কি দেখো তো, y2 বলতে এখানে আমরা পাচ্ছি দেখো t1, আর y1 বলতে দেখো আমরা t পাচ্ছি, আমরা এখানে x2 বলতে আমরা কত পাচ্ছি দেখো t স্কোয়ার পাচ্ছি, আর এখানে x1 বলতে দেখো t পাচ্ছি। তাহলে লব দেখো এখানে কি হলো বলো তো 0, আর হর আমাদের যে মানই থাক না কেন এটা সম্পূর্ণটাই দেখো আমরা 0 পাচ্ছি। তাহলে আমি তোমাদের এখন যে বিষয়টি বলতে চাই, এই যে এ বিন্দুর দেখো কোটি কি আছে দেখো তো, কোটিটা কত আছে বলো তো, টি আছে। এখানে কোটি কত আছে বলো তো, টি আছে। তোমাদের একটি বিষয় মনে রাখতে হবে, এ বিন্দুর স্থানাঙ্ক যদি 3 এখানে 6 হয়, আবার বি বিন্দুর স্থানাঙ্ক যদি তোমরা এখানে দেখো যে আমি দিয়ে দিলাম মনে করো 4 আর 6, এখানে 4 আর কত দিলাম দেখো 6 দিলাম। সেই ক্ষেত্রে আমরা এই দুইটি বিন্দু যদি গ্রাফে স্থাপন করি তাহলে কত বলো তো 3 6। আমি একটু দেখাই, এখানে 0 যদি হয়, এম এর মান যদি আমরা 0 পাই, তাহলে আমরা থিটার মান কীভাবে পাবো। তাহলে আমরা দুইটি বিন্দুগামী সরলরেখার ঢাল যদি 0 হয়, তাহলে নিঃসন্দেহে ঢাল বলতে আমরা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করবে সেটি হবে আমাদের অ্যাকচুয়ালি রেখার ঢাল হবে। তাহলে আমরা 3 6 যদি দিই, এখানে 3 দিলাম আর 6 যদি এখানে হয় 3 6 হলো, একটু খেয়াল করো
ভালো করে একটু দেখে নাও। আবার এখানে কত 4 6, তাহলে 4 6 এটা আমাদের। তাহলে এ বিন্দু দেখো এখানে কত পেলাম বলো 3 6, আর বি বিন্দু কত পাচ্ছি বলো তো 4 6 পাচ্ছি। তাহলে এ বিন্দু আর বি বিন্দু যদি আমরা সংযোগ করি তাহলে দেখতে পাচ্ছি এটি অবশ্যই আমাদের এক্স অক্ষের সমান্তরাল, অর্থাৎ ওয়াই অক্ষের উপর লম্ব হচ্ছে। আমি গতদিনও বলেছিলাম যখনই এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে তখনই কিন্তু দেখো ওয়াই অক্ষের উপর আমাদের লম্ব হচ্ছে। তাহলে নিঃসন্দেহে এমন আমাদের বিন্দু যদি থাকে তাহলে ঢাল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের চারটি বিষয় কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। এম এর মান যদি আমাদের ধনাত্মক হয়, অর্থাৎ পজিটিভ কোনো মান আসে, তাহলে এটি আমাদের ধনাত্মক সূক্ষ্মকোণ হবে। এম এর মান যদি নেগেটিভ হয় তাহলে আমাদের এটি অবশ্যই স্থূলকোণ হবে। এম এর মান যদি শূন্য হয়, আমরা দেখতে পেলাম এই এ বিন্দুর কোটি দেখো টি, আবার বি বিন্দুর কোটিও কিন্তু টি, অর্থাৎ আমাদের দুইটি বিন্দুর কোটির স্থানাঙ্ক কিন্তু একই মান। এটার সাথে যদি কম্পেয়ার করি 3 6 আর দেখো 4 6 আছে, কোটি কিন্তু একই। সেই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে এ এবং বি বিন্দুগামী সরলরেখাটি এক্স অক্ষের সমান্তরাল, বা আমরা বলতে পারবো এটি ওয়াই অক্ষের উপর লম্ব। তাহলে এক্স অক্ষের সমান্তরাল অর্থাৎ ওয়াই অক্ষের উপর লম্ব এরূপ দুইটি বিন্দুগামী সরলরেখার ঢাল কিন্তু শূন্য হবে। অর্থাৎ আমরা যদি এটি সমান্তরাল করি তাহলে এক্স অক্ষের সাথেই কিন্তু মিশে যাবে, কোনো অ্যাঙ্গেল তৈরি হবে না। ওকে, তাহলে আমরা এখন এই যে এম এর মান শূন্য পেলাম, বা আমাদের দুইটি বিন্দু যদি আমরা গ্রাফে স্থাপন করি, গ্রাফে স্থাপন করে দেখতে পেলাম যে এই দুইটি বিন্দুর সমন্বয়ে আমরা যে ঢাল নির্ণয় করছি, ঢালের মান দেখো এম এর মান কিন্তু শূন্য হলো। তাহলে এম এর মান যদি এখানে শূন্য হয়, এরপরে আমরা লিখব যে তোমরা অ্যাসাইনমেন্টে এরপরে লিখতে পারো যে আবার ধরে এ ও বি বিন্দুদ্বয় বা বিন্দুগামী সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করবে। তাহলে আমরা জানি ট্যান থিটার সমান আমরা কি পাচ্ছি দেখো এম পেলাম। তাহলে ট্যান থিটা দেখো সমান আমরা কি লিখতে পারবো দেখো শূন্য পাচ্ছি। তাহলে ট্যান কত ডিগ্রির মান শূন্য? অবশ্যই আমরা ট্যান 0 ডিগ্রির মান কিন্তু আমরা শূন্য পাই। কারণ কি দেখো, আমরা যদি এটি এইভাবে লিখতে চাই, ট্যান 0 ডিগ্রি বলতে আমরা জানি সাইন 0 ডিগ্রি বাই দেখো কজ আমরা 0 ডিগ্রি পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে দেখো সাইন 0 মান আমরা জানি 0 আর কজ 0 ডিগ্রির মান আমরা জানি 1, তাহলে এটি আমরা 0 পাবো। তাহলে আমরা এর পরবর্তী লাইনে কিন্তু এটা লিখে নিতে পারবো দেখো ট্যান থিটা সমান দেখো ট্যান আমরা 0 ডিগ্রি লিখে নিতে পারবো। তাহলে থিটার মান কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখো 0 ডিগ্রি। তো থিটার মান 0 মানে কি? নিঃসন্দেহে আমাদের যে দুইটি বিন্দুগামী সরলরেখা ছিল, এই দুইটি বিন্দুগামী সরলরেখা আমাদের এক্স অক্ষের সমান্তরালে, অর্থাৎ এখানে যে 90 ডিগ্রি কোণ তৈরি হলো, সরি এখানে 90 ডিগ্রি না, আমি একটু ভুল বলছি, আমাদের এখানে কত হচ্ছে বলতো, আমাদের ওয়াই অক্ষের সাথে কিন্তু 90 ডিগ্রি তৈরি হয়েছে, অর্থাৎ ওয়াই অক্ষের উপরে আমাদের লম্ব হলো আর আমাদের এক্স অক্ষের সমান্তরালে থাকছে। সেই ক্ষেত্রে এক্স অক্ষের সমান্তরাল মানে কি, আস্তে আস্তে যদি আমরা এই রেখাটা সরিয়ে এইভাবে নিয়ে আসি তাহলে দেখো এক্স অক্ষের সাথেই কিন্তু কোনো কোণ তৈরি হচ্ছে না, অর্থাৎ থিটার মান কিন্তু এখানে কত হচ্ছে বলতো 0 হচ্ছে। তাহলে গ নং যে প্রশ্নটি ছিল আমাদের 1-এর গ 11.3-এর 1-এর গয়ে এবি রেখার ঢাল কিন্তু এম পেলাম। তাহলে এই যে এম এর মান সুন্দরভাবে নির্ণয় করতে পারলে আমরা এই ঢাল নির্ণয়ের ক্ষেত্রে 2-এর মধ্যে 1 তোমাদের মার্কস দিয়ে দিব। এর পরবর্তীতে আমাদের বলেছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কতটুকু কোণ উৎপন্ন করবে, সেই ক্ষেত্রে কোণের মান নির্ণয় করতে পারলে, অর্থাৎ দেখো ফাইনালি আমরা কোণের মান নির্ণয় করতে পারলাম। তাহলে এই কোণের মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা তোমাদের পরিপূর্ণভাবে কত মার্কস দিব? 2 মার্কস দিব। তোমরা কখন এটা ভেবো না যে স্যার আমরা এখানে কত মার্কস পাবো। এখানে অ্যাকচুয়ালি সম্পূর্ণ মার্কস তোমাদের ক নং প্রশ্নের জন্য তোমাদের 2 আছে, তবে ঢাল যদি নির্ণয় করো এম এর মান, এর জন্য তোমরা 1 পাবে, এবং লাস্ট অফ অল থিটার মান যদি সঠিকভাবে নির্ণয় করো তার জন্য তোমরা কত পাবে বলো তো? আরও 1 পাবে। এবং সুন্দরভাবে তোমরা এই ধরনের ক্লাসগুলো তোমরা যদি দেখো তোমাদের অনেক সুবিধা হবে এবং অনেক উপকারে তোমরা পাবে। আহসান হাবিব তুমি বলেছো স্যার অ্যাসাইনমেন্ট একটা কাগজে শুধুমাত্র এক পাশে করতে হবে নাকি 2 পাশে করা যাবে, এই বিষয়ে কিছু বলেন স্যার। অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে তোমাদের A4 সাইজের পেজ ব্যবহার করবে। তোমরা প্রথম অর্থাৎ একটা পেজে তোমরা এক সাইডে লিখবে, কিন্তু গ্রাফ যখন তোমরা অ্যাটাচড করবে সেই ক্ষেত্রে
বাম অর্থাৎ বাম পৃষ্ঠার বামে তোমরা যেমন প্র্যাকটিক্যাল করো, প্র্যাকটিক্যালের বাম পৃষ্ঠায় কিন্তু তোমরা বিভিন্ন চিত্র অঙ্কন করো, তাহলে তোমাদের খাতার A4 সাইজের খাতার তোমরা A4 সাইজের খাতার বাম পৃষ্ঠায় তোমরা গ্রাফ স্ট্যাপলার করবে, আর ডান পেজের তোমরা ফ্রন্ট পেজটা লিখবা। ওকে, তোমরা চেষ্টা করবা A4 পেজে একটা পেজে লেখার, তবে A4 সাইজের পেজ তোমাদের অনেকগুলো লাগতে পারে, সেটাও তোমরা একটু বিবেচনা করবে। তবে ফার্স্ট পেজে লিখলে সবচেয়ে বেটার হয়, দ্বিতীয় পেজে তোমরা না লিখলেই সবচেয়ে ভালো হয়। এবং তোমরা অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে তোমরা বিভিন্ন ধরনের কালি ইউজ করবা না, শুধুমাত্র কালো বল পেন দ্বারা তোমরা এই অ্যাসাইনমেন্টগুলো লিখবে, এবং মার্জিন তোমরা পেন্সিল দিয়ে করলে সবচেয়ে বেটার হবে। অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে তোমাদের যে নির্দেশনা দেওয়া আছে, মূল্যায়ন আমরা কিভাবে তোমাদের রুব্রিক্স মানবো বা মূল্যায়ন নির্দেশনা যেভাবে দিব, এটার উপর ডিপেন্ড করেই কিন্তু তোমাদের আমরা মার্কস দিব। সেই ক্ষেত্রে হাতের লেখা যদি 19-20 হয় তাতে কোনো সমস্যা নাই, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমরা কিন্তু লিখবে। এখন আসো, তোমাদের যদি বলতে চাই, তোমরা অনেকেই এই ক্লাসে সংযুক্ত হয়ে ক্লাসটি করছো, তোমাদের সকলকে ধন্যবাদ জানাবো। তোমরা যে সকল শিক্ষার্থীরা তৌহিদ একাডেমি ফেসবুক পেজে সংযুক্ত থাকো, তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। এখন আসো, আমি এখন এই ঘ নং প্রশ্নটির সমাধান কিভাবে তোমাদের একটু দিব সেটা একটু দেখে নাও। একের ঘ কি আছে দেখো তো, টি আছে, কমা কি আছে বলো, t+1, এরপর বি বিন্দুর স্থানাঙ্ক আছে 3t, কমা দেখো 5t+1 আছে। তাহলে আমরা সুন্দরভাবে আগে তোমাদের বললাম, তাহলে আমরা এখন এ ও বি বিন্দুগামী রেখার ঢাল কীভাবে নির্ণয় করবো একটু দেখে নিই। আমাদের এম এর মান কত হতে পারে একটু আমরা এই দুইটি বিন্দুর মাধ্যমে যদি দেখতে চাই, তাহলে y2 বলতে এখানে দেখো বি বিন্দুর কোটি, তাহলে আমরা 5t+1, ওকে, আমরা ব্র্যাকেট দিয়ে রাখবো। এরপর y1 বলতে আমরা দেখতে পাচ্ছি দেখো t+1, অর্থাৎ y2 - y1। এরপর আমরা দেখো x2 বলতে এখানে কত বলতো, 3t মাইনাস x1 বলতে আমরা t পাচ্ছি। তাহলে লবে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 5t+1 মাইনাস t মাইনাস 1 বাই আমরা এখানে কি পাচ্ছি বলতো, 2t পাচ্ছি। এখান থেকে যদি আমরা একটু দেখি ওয়াইয়ের স্থানাঙ্কের পরিবর্তন বাই ভুজের স্থানাঙ্কের পরিবর্তন আমরা লিখলাম, তাহলে লবে আমরা পাবো কত বলতো, লবে পাচ্ছি দেখো 4t বা এখানে আমরা 2t পাচ্ছি, এটি ক্যালকুলেশন করলে শুধু 2 পাবো। তাহলে এম এর মান দেখো, 4 নম্বর যে প্রশ্নটি আছে 11.3 অনুশীলনীতে আমরা কিন্তু ঢালের মান কিন্তু নির্ণয় করেছি, তোমাদের মূল বইয়ে যেভাবে দেওয়া আছে এই ঢালের মান নির্ণয় করলাম। বাট আমাদের অ্যাসাইনমেন্টে বলেছে যে 11.1-এ শুধু ঢাল না, এই যে এম এর মান 2 হলো, এই দুইটি বিন্দুগামী সরলরেখা আমাদের এক্স অক্ষের সাথে কতটুকু অ্যাঙ্গেল তৈরি করবে সেটি কিন্তু এখন ফাইন্ড আউট করব। আর মনে রাখতে হবে এখানে কিন্তু এই যে এ বিন্দুর স্থানাঙ্ক এবং বি বিন্দুর স্থানাঙ্ক, এই দুইটি বিন্দুর স্থানাঙ্কে টি কিন্তু অজ্ঞাত চলক, এখানে দেখো একটু টি যেহেতু অজ্ঞাত চলক আছে, সো অজ্ঞাত চলক থাকার কারণে কিন্তু আমরা ফিক্সড বলতে পারবো না যে এই আমাদের থিটার মানটি কত হবে। তাহলে আমরা একটু দেখে নিই থিটার মান কত হতে পারে। তোমরা যদি হ্যাঁ, ইয়াসিন শিকদার, তুমি যদি ইউটিউব চ্যানেলে যাও, ইউটিউব চ্যানেলে আমি চেষ্টা করেছি তোমাদের এই ক্লাসগুলো আপলোড করার। এখন আসো, আমরা এখন এম এর মান পেয়েছি দেখো 2 পেয়েছি, তাহলে আমরা সুন্দরভাবে আগের ম্যাথের মতো এবার লিখে নিব। তাহলে এম এর মান আমরা কত পেলাম দেখো, tan থিটা সমান দেখো আমরা এম এর মান দেখো 2 পেয়েছি, তাহলে এটা আমরা কীভাবে লিখবো দেখো, tan থিটা সমান এখানে শুধু থিটা সমান আমরা কি পেতে পারি দেখো, থিটা সমান আমরা পাবো দেখো tan ইনভার্স এখানে 2 পাবো। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি থিটা সমান, একটু ক্যালকুলেটরের ব্যবহার আমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করব দেখো। তাহলে আমরা প্রথমে বলেছি এই এম এর মান দেখো 2 পেয়েছি, তাহলে আমাদের প্রথমে শিফট টিপব, এরপরে tan, আমরা প্রথমে শিফট টিপে নিয়ে tan লিখে তারপর ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে 2 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। তাহলে আমরা পাচ্ছি দেখো 63 পয়েন্ট, এখানে আমরা পাবো দেখো 63.4345 লাস্ট অফ অল যে আমরা দশমিকের পর 2 ঘর নিব, তাহলে 63 পয়েন্ট দেখো
43 ডিগ্রি অবশ্যই আমরা এখানে প্রায় লিখব। একটু লক্ষ্য করো আমাদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে 11.3 অনুশীলনীর যে প্রথম 4টি গাণিতিক অর্থাৎ 1-এর ক থেকে ঘ পর্যন্ত যে 4টি গাণিতিক প্রবলেম ছিল, এই 4টি গাণিতিক প্রবলেমের সমাধান আমি তোমাদের সামনে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করলাম, যে অ্যাসাইনমেন্টের সাথে একটু সমন্বয় করে, যে আমরা হয়তো তোমাদের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া আছে সেখানে এম এর মান যদি 10 এর মানের সাথে যে কোনো মান মিলে যায়, যদি 1 হয় তাহলে সরাসরি তো তোমরা লিখে দিচ্ছ, এখানে 1 হলে 10 45 ডিগ্রি লিখলে থিটার মান কিন্তু তোমরা 45 ডিগ্রি লিখে দিবা। কিন্তু যদি তোমাদের এম এর মান 2 আসে, সেই ক্ষেত্রে তোমরা যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, ইন্টারে ওঠার পর তোমরা কীভাবে পড়াশোনা করবা বা কীভাবে তোমরা নির্ণয় করবা মানগুলো, সেটি কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করছে। দেখো তাহলে থিটার মান আমি পেয়ে গেলাম, দেখো এখানে 63.43 ডিগ্রি প্রায় অবশ্যই আমাদের লিখতে হবে। তাহলে আমাদের এই যে মূল্যায়ন নির্দেশনা, প্রথমে ঢাল নির্ণয় করলাম, এম এর মান আমরা 2 পেলাম, এরপরে এর জন্য আমরা 1 মার্কস পেয়ে যাব, আমরা যেটা রুব্রিক্স বলছি। এরপর আমরা অ্যাঙ্গেলটি নির্ণয় করব, অ্যাঙ্গেলের মান দেখো আমাদের ধনাত্মক থাকার কারণে আমরা এক্স অক্ষে ধনাত্মক দিকে দেখো সূক্ষ্মকোণ পেলাম, মাইনাস মান থাকলে সেটি নিয়েও তোমাদের সামনে আগে আমি একটি ক্লাস আপলোড করেছি। যদি -1 থাকতো তাহলে -45 ডিগ্রি, -45 ডিগ্রির ক্ষেত্রে অবশ্যই আমাদের সেকেন্ড কোয়াড্রান্টে থাকতে হতো, অর্থাৎ 10 এর মান 180 থেকে যদি 45 ডিগ্রি বাদ দিতাম তাহলে 10 এর মান 135 ডিগ্রি অর্থাৎ স্থূলকোণ হতো। অর্থাৎ এম এর মান যদি আমাদের নেগেটিভ হয় তাহলে আমাদের স্থূলকোণ হবে, এম এর মান যদি আমাদের পজিটিভ হয় সেটা অবশ্যই সূক্ষ্মকোণ হবে, আর এম এর মান যদি অসংজ্ঞায়িত হয় তাহলে আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল অর্থাৎ এক্স অক্ষের উপর লম্ব আকারে আমাদের দুইটা বিন্দু সংযোগ করলে সরলরেখা পাওয়া যাবে। আর শূন্য দিয়ে তো তোমাদের এই ক্লাসের গণাঙ্ক প্রশ্নটি সমাধান করে দেওয়ার চেষ্টা করলাম। আমি এর পরবর্তীতে 11.1 2 3 4 এর সাথে সমন্বয় করে তোমাদের যে অ্যাসাইনমেন্ট আছে অ্যাট এ টাইমে অ্যাসাইনমেন্ট এর সমাধানও হয়ে যাবে, এবং তার সাথে সাথে তোমাদের যে বেসিক বিষয়গুলো এগুলো ক্লিয়ার হয়ে যাবে, যাতে তোমরা সুন্দরভাবে ইন্টারে যে ত্রিকোণমিতি এবং জ্যামিতির যে বেসিক বিষয়গুলো সুন্দরভাবে হয়তো এখান থেকেই শিখে যাবে। তোমাদের অনুরোধ করব তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করো, ওখানে দেখো আমি এই ধরনের ক্লাসগুলো আপলোড করছি। তাছাড়া ফেসবুক পেজে তো তোমাদের জন্য সবসময় সংযুক্ত থাকার চেষ্টা করছি, এবং সর্বোপরি সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীরা যারা এসএসসি দেবে তাদের টেনশন করার কোনো কারণ নেই, ধীরে সুস্থে তোমরা পড়াশোনা করো, ঘরে বসে সুস্থ থেকে তোমরা পড়াশোনা করবে, ইনশাল্লাহ তোমাদের একটা ভালো ফলাফল হবেই, এবং তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সে প্রত্যাশায় আজকের এই লাইভ সেশনের ক্লাস শেষ করলাম, এবং এই ক্লাসটি আবার তোমরা ইউটিউবে পাবে। তোমাদের শুভ কামনায় এই ক্লাসের ইতি টানলাম। আল্লাহ হাফেজ।